গান যেন তোমার ভালো লাগে, আমি রং ছড়াবো একটি তুলি দিয়ে, সে রং শুধু তোমার অনুরাগে, আমি গান শোনাবো একটি আশা নিয়ে। কলকাতা থেকে বেশ কিছু দূরে জগৎবল্লভপুর গ্রাম। দুর্দান্ত শীতের রাতে হাড়ে অব্দি কাঁপন ধরাবার জোগাড়। তারই মধ্যে খোলা মাঠে উত্তরী হাওয়া খেতে খেতে অপেক্ষা করছেন 1000-10 মানুষ। কি না, হেমন্ত মুখার্জি গান গাইতে আসছেন। হেমন্তবাবু এলেন, গাইলেন যথারীতি 10-12টি গান। গান শেষ হলো। অনুষ্ঠানেরও বলতে গেলে সেইখানেই ইতি। হেমন্তবাবুর কিন্তু বিশ্রাম নেই। শুনলাম এর পরেও আরও 2-2টো অনুষ্ঠান আছে সেই রাত্রিরেই। প্রথমটা দমদম, পরেরটা ভগবান জানেন কোথায়। একটু অনুযোগের সুরেই বললাম, এতগুলো ফাংশন কি না করলেই নয়? উত্তরে হেমন্তবাবু বলেছিলেন, আমি হয়তো না গিয়েও থাকতে পারি, কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসেন, পায়ে হেঁটে অনেক কষ্ট করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন, শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুরই তোয়াক্কা করেন না, শুধু একটুখানি গান শোনার আশায়, তাদের বিমুখ করি কি করে বলুন তো? তাঁরা এই সম্মানটুকু দিয়েছেন বলেই তো আজ আমি হেমন্ত মুখার্জি। আমার মনে হয় শিল্পীর জীবনে এটা একটা খুব মূল্যবান উপলব্ধি। আশা করি বুঝতে অসুবিধে হচ্ছে না যে আজ আমরা কথা বলছি হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে। আর তার সম্বন্ধে যে কথাগুলো বললেন, তিনি প্রখ্যাত চলচ্চিত্রকার শ্রী তরুণ মজুমদার, যিনি তার একাধিক চলচ্চিত্রে হেমন্ত মুখার্জির নানান স্মরণীয় গানের উপহার দিয়ে গেছেন আমাদের। আজ আমরা এমনই নানান জানা অজানা গল্প এবং অভিজ্ঞতার কথা শুনে নেব, যা অনেক প্রখ্যাত মানুষেরা হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সরাসরি থেকে উপভোগ করেছেন, অনুভব করেছেন। হেমন্ত মুখোপাধ্যায় সেই নাম, সেই মানুষ যার সম্বন্ধে বলা হয়ে থাকে, যদি ঈশ্বর গান গাইতেন তাহলে সম্ভবত হেমন্ত মুখোপাধ্যায়ের গলাতেই গাইতেন। আমার এই তো অহংকার, হার মানাহার তোমায় দিয়ে পরব জয়ের হার, আমার এই তো অহংকার। জন্ম বারাণসীতে বা বাঙালির অতি পরিচিত কাশীতে 16 জুন 1920। কাশীতে জন্মগ্রহণ করলেও শৈশব থেকেই তিনি কিন্তু ভবানীপুরের রূপনারায়ণ লেনের বাসিন্দা। ছোট থেকেই গানের সুর চুম্বকের মতো আকর্ষিত হয়ে চলে আসতো গলায়, কিন্তু গাইবেন কোথায়? স্কুল কর্তৃপক্ষ অত্যধিক দীর্ঘতার কারণে তাকে মঞ্চের একেবারে শেষ সারিতে জায়গা দিতেন। তাহলেও ঠিক ছিল, কিন্তু গোল বাঁধল ঠিক ম্যাট্রিক পরীক্ষা দেবার 3 মাস আগে। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো হেমন্ত মুখোপাধ্যায়কে। হ্যাঁ, ঠিক শুনছেন, তাড়িয়ে দেওয়া হলো। আর তার মূলেও কিন্তু গান। টিফিন টাইমে অন্যেরা খায় দেয়, কালিদাসবাবুর মেজো ছেলে গান গায়। পঙ্কজ মল্লিক, শচীনদেব বর্মনের রেকর্ডের গান। আর তাতে এমন হইচই হট্টগোল বাঁধে যে, এমন ভিড় জমে যায় যে একদিন হেডমাস্টার মশাই তাকে ডেকে রেজিস্টার থেকে তার নাম কেটে দিয়ে বললেন, যাও এবার গান গেয়ে বেড়াও, গে যাও। ফাইনাল পরীক্ষার আর মাত্র 3 মাস বাকি। বাবা কালিদাসবাবুর বহু অনুরোধে সেবার স্কুল থেকে নাম কাটা গেল না। গানের সাথে লেখাপড়াও যে করা যায় সে জবাব তিনি দিয়েছিলেন ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পেয়ে। বাবা খুব চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ুক। বাবাকে একেবারে নিরাশ করেননি ঠিকই, কিন্তু ততদিনে যে হেডমাস্টার মশাইয়ের নির্দেশ একেবারে মনে গেঁথে গেছে, এবার থেকে গান গেয়ে বেড়াও, গে যাও। মাস্টার মশাই, আপনাকে শ্রদ্ধার সঙ্গে জানাই নমস্কার আর আন্তরিক ধন্যবাদ। আপনি না ধমকালে ভারতবর্ষ হয়তো একজন ইঞ্জিনিয়ার পেত, কিন্তু আমরা পেতাম না শিল্পী হেমন্ত মুখার্জিকে। যেমন
দিয়ে কেউ ডাকেনি আগে, আমি গান শোনাবো একটি আশা নিয়ে। সহপাঠী ও বিশিষ্ট বন্ধু কবি সুভাষ মুখোপাধ্যায়ের পরিচিতি ছিল অভিনেতা অসিত বরণের সাথে। অসিত বরণবাবু আকাশবাণীতে নিয়মিত তবলা বাজাতেন। কবি বন্ধুর একরকম জোড়াজুড়িতেই ক্লাস 10-এর হেমন্ত অডিশন দিলেন অল ইন্ডিয়া রেডিওতে এবং 3 মাসের মধ্যেই পেলেন জীবনের প্রথম রেডিও অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। গান শুনে পাহাড়ি সান্যাল বললেন, বাহ, চর্চা করলে ভালো গাইয়ে হবে একদিন। পঙ্কজ মল্লিক বললেন, তুমি তো দেখছি আমাদের ভাত মারবে হে। কিন্তু সত্যিই কি এতই সহজ ছিল বাস্তবটা? মেধাবী ছাত্র হেমন্ত প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করে ভর্তি হলেন যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। পাশাপাশি চলল সঙ্গীত সাধনাও। এরপর তিনি ডাক পেলেন কলম্বিয়া ও HMV রেকর্ড কোম্পানির কাছ থেকে। 1937 সালের ডিসেম্বর মাসে বেরোল হেমন্ত মুখোপাধ্যায়ের গানের প্রথম লং প্লেয়িং অর্থাৎ LP রেকর্ড, যার এক পিঠে বলো গো বলো মোরে ও অন্য পিঠে জানিতে যদি গো তুমি গান দুটি। কিন্তু তেমন জনপ্রিয়তা পেল না এটি। নিজের গানের শ্রোতা তৈরি করতে গায়ক নিজেই বেরোলেন এবার। সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়িতে এক আড্ডায় হেমন্তবাবু নিজেই মজা করে শুনিয়েছিলেন তার স্ট্রাগলের গল্প। আড্ডায় গানের অনুরোধ এলে একটু হেসে বলা শুরু করলেন, গানের আগে একটা গল্প বলি। তখন অনেক ধরাধরি করে কোনো রকমে আমার প্রথম রেকর্ড বের হয়েছে, কিন্তু ভেতরে ছটফট করে মরছি, লোকে শুনবে তো। একটা মতলব ভাঁজলাম। রেকর্ডটা ভালো ব্রাউন পেপারে মুড়ে ভর দুপুরে ঘেমে নিয়ে এক একদিন এক একজন নামকরা মানুষের বাড়ি যেতে লাগলাম। এদের শোনানো মানেই অব্যর্থ পাবলিসিটি। প্রত্যেককেই একই কথা, হেই এদিক দিয়ে যাচ্ছিলাম, যা গরম, ভাবলাম একবার একটু দেখা করে জল খেয়ে যাই। বলতে বলতে কাগজে মোড়া ঢাউস রেকর্ডটা চোখের সামনে নামিয়ে রাখলাম। বুকের মধ্যে ধুকপুক, এইবার নিশ্চয়ই অবধারিত প্রশ্ন আসবে, এটা কি? আর ব্যাস, তাহলেই কেল্লা ফতে। কিন্তু একটু থেমে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়, অকপট সলজ্জ স্বীকারোক্তি। জল এলো, কোথাও কোথাও জলের সাথে টলও এলো, কিন্তু আমার নিশ্চিত বিশ্বাসের ওই অবধারিত প্রশ্নটা কোথাও এলো না। খানিকক্ষণ বোকার মতো বসে থেকে শেষে নিজের রেকর্ড নিজের বুকের সঙ্গে সেঁটে গুটি গুটি পায়ে প্রস্থান। স্বপ্ন দেখি তাই যে গান আমি গাই, রেখে দিলে তুমি তারে মরমের মণিহারে। স্বপ্ন দেখি তাই যে গান আমি গাই, রেখে দিলে তুমি তারে মরমের মণিহারে। অনেক বাধার পথই সাগর কূলে, থেমেও যদি বন্ধ খেয়া আবার গেল ফুলে, তবু তীরের মায়ার জাল কেন সে বনে? আসবে কখন বন্ধু আমার, এই শুধু ভাবি মনে। আজ হৃদয় আমার হচ্ছে দিন গনে। মুখে হেমন্তদা বলে ডাকলেও হৈমন্তী শুক্লার সাথে সম্পর্ক ছিল প্রায় বাবা মেয়ের মতো। তিনি বলেন, কারোর মধ্যে এতটুকু সম্ভাবনা দেখলে স্পষ্ট ভাষায় বলতেন আর সুযোগ পেলেই এগিয়ে দিতেন তাকে। পুলক বন্দ্যোপাধ্যায় হেমন্তদার জন্য একখানা গান লিখেছেন, আর এদিকে হেমন্তদা আমাকে ফোন করে ডাকলেন, বললেন, পুলক তোর জন্য একটা চমৎকার গান লিখেছি, তুই আয়, তোকে শেখাবো। হেমন্তদার সাথে আমার প্রথম রেকর্ড, আর গানটা ছিল ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। আসলে শিল্পী জীবনের প্রথম দিকে
তাকেও তো কম অবহেলা সইতে হয়নি। তাই হয়তো চাইতেন যাতে নতুন শিল্পীদের সেই অভিজ্ঞতা না হয়। তাকেও একসময় রেকর্ড কোম্পানির দরজায় দরজায় ঘুরতে হয়েছে। জলসায় গাইতে দেওয়ার আশ্বাস পেয়েও ঠায় 4 ঘন্টা বসে থেকেও শুনেছেন, দূর মশাই, আপনার গান আর কে শুনবে? দেখছেন না পঙ্কজ মল্লিক এসে গেছেন। আপনিও বরং ওর গান শুনে বাড়ি চলে যান। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। প্রখ্যাত সুরকার শৈলেশ দত্তগুপ্তর অসীম প্রভাব ছিল হেমন্ত মুখার্জির জীবনে। মূলত তাঁরই প্রেরণা ও উৎসাহে হেমন্ত ঝুঁকেছিলেন রবীন্দ্রসঙ্গীতের দিকে। তিনিই আলাপ করিয়ে দিলেন অল ইন্ডিয়া রেডিওর বাণী কুমারের সঙ্গে। নিমাই সন্ন্যাস ছায়াছবিতে নায়ক ছবি বিশ্বাসের লিপে প্রথম একক প্লেব্যাক করার সুযোগ পেলেন এরপর। গান হিট হতেই সেই গানের সুরকার হরিপ্রসন্ন দাস হেমন্তকে নিজের সহযোগী করে নিলেন। ছায়াছবির সুরকার হিসেবে সেই হাতেখড়ি। অল্প দিনের মধ্যেই বেরোল রবীন্দ্রসঙ্গীতের প্রথম রেকর্ড কেন পান্থয়ে চঞ্চলতা ও আমার আর হবে না দেরি। সত্যি এবার আর দেরি হলোও না গান হিট হতে। নয়ন কিসের প্রতীক্ষারত বিদায় বিষাদে উদাস মতো, নয়ন কিসের প্রতীক্ষারত বিদায় বিষাদে উদাস মতো, ঘন কুন্তল ভার ললাটে নত, ঘন কুন্তল ভার ললাটে নত, ক্লান্ত তড়িত বধূ তন্দ্রাগতা কেন পান্থয়ে চঞ্চলতা। রবীন্দ্রসঙ্গীতকেই তিনি জেনেছিলেন শেষ পারানির কড়ি হিসেবে। এ সম্পর্কে তিনি লিখেও গেছেন, আজও যখন রবীন্দ্রনাথের গান করি কোনো ফাংশনে, তখন শ্রোতাদের কতটা আনন্দ দিতে পারি আমি জানি না, তবে নিজেকে অসম্ভব তৃপ্তি পাই। এ আমার প্রাণের জিনিস। এই রবীন্দ্রসঙ্গীতের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি। আমি তো জানি সব চলে যাবে একে একে, সব বিদায় নেবে আমার গলা থেকে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত আমাকে ছেড়ে কখনো যেতে পারবে না। তথাকথিত রাবীন্দ্রিক আঙ্গিকের না হয়েও অক্লেশে তাই হেমন্ত মুখোপাধ্যায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন রেকর্ডের গানে, চলচ্চিত্রে, রবীন্দ্র গানে, নৃত্যনাট্য, গীতিনাট্যের নেপথ্য কণ্ঠে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না, নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভার বহি
গেথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। সালটা 1943। গানের টিউশনি করার সুবাদে আলাপ হলো তখনকার নাম করা গায়িকা বেলার সঙ্গে। আলাপ গভীরতা পেল। হেমন্ত বেলার দ্বৈত জীবন এক সূত্রে গাঁথা হল 1945 সালে। তাঁদের জীবনে এলো পুত্র জয়ন্ত ও কন্যা রানু। সুখ বলে কেন সাজে বাপের বাড়ি যাস, সুখ বলে কেন সাজি বাপের বাড়ি যাস, শাড়ি বলে তোর জ্বালা কি সইবে বড় মাস, জ্বালাতন সইব না তোর ঘরে রইব না। সুখ বলে ওলো সাজি ঘরে ফিরে চল, সুখ বলে ওলো সাজি ঘরে ফিরে চল, শাড়ি বলে ফিরতে পারি পায়ে ধরে বল, নইলে ফিরব না তোর ঘরে ফিরব না। সুখ বলে স্বামী কি ধরে বউয়ের পা, আর শাড়ি বলে তাহলে তুই বেগুন পোড়া খা, নইলে বাঁচবি কিসে। সুখ বলে না খুলিয়ে দোলাস নেদে এই শাড়ি বলে ফিরতে পারি যে তুই নাকে ভাত, আমার যাই পড়েছে। কলিকালে কি হলো হায় বিধি কি হলো, কলিকালে কি হলো হায় বিধি কি হলো। ও শাড়ি শাড়ি রে তুই ঘরে ফিরে চল, আমার মাথা খা, জ্বালাতন করবো না চুলের মুঠি ধরবো না। সুখ বলে দোহাই শাড়ি ঘরে ফিরে চল, আর শাড়ি বলে কথা যে তুই গড়িয়ে দিবি মাল, নইলে গায়ে পড়েছে। সুখ বলে গন্ধ তোরে আর তো নাহি সয়, এই শাড়ি বলে মুখের কথায় ভবি ভোলা নয়, আমার গায়ে পড়েছে। সুখ বলে তুই বললে সবে করতে পারি, সুখ বলে তুই বললে সবে করতে পারি, শাড়ি বলে তাহলে ভাব আর নয় আরে, সুখ বলে সবই দেব পরাণ যাতর চাই, সুখ বলে সবই দেব পরাণ যাতর চাই। শাড়ি বলে তোর মতো আর স্বামী কজন পায়, আমি ভাগ্যবতী পরম সতী, আমার মতো সুখীকে। আমি ভাগ্যবান বউজে প্রাণ আমার মতো সুখীকে, আমি ভাগ্যবতী পরম সতী, আমার মতো সুখীকে। আমি ভাগ্যবান বউজে প্রাণ আমার মতো সুখীকে। আইপিটি এর সঙ্গে যুক্ত হয়ে তখন গ্রামে গঞ্জে গান শোনাচ্ছেন হেমন্ত। এমন সময় তাঁর সঙ্গে পরিচয় সলিল চৌধুরীর। তিনিও তখন গানের জগতে প্রতিষ্ঠা পাবার জন্য স্ট্রাগলার। গ্রামোফোন কোম্পানিতে একটা সুযোগ পেলে সুবিধা হয়। একদিন হেমন্তবাবুর বাড়িতে বসে অনেক গান শোনালেন, কিন্তু একটা গানও মনে ধরল না হেমন্তবাবুর। নিরাশ হয়ে সলিল চৌধুরী বাড়ির পথ ধরলেন। সিঁড়ি দিয়ে নেমে হঠাৎ কি মনে পড়ায় আবার উঠে এলেন। বললেন, আরেকটা গান আছে, কিন্তু পুরোটা লেখা হয়নি, শুনবেন? ঝোলা থেকে বেরোলো কোনো এক গাঁয়ের বধূ। গান শুনে হেমন্ত সোজা হয়ে বসলেন। বললেন, এক কাজ করো,
একটা রেকর্ড জুড়েই একটা গোটা গান বানাও, এটাকে আরও খানিকটা বাড়িয়ে শেষ করো। গান তৈরি হলো, রেকর্ডিংও হলো। তার পরেরটা ইতিহাস, এবং তা আমরা প্রত্যেকেই জানি। রাতারাতি আকাশচুম্বী জনপ্রিয়তা পেল সেটি। তৈরি হলো এক বিখ্যাত জুটি, হেমন্ত সলিল। আমরা উপহার পেলাম অবাক পৃথিবী, রানার, পালকির গানের মতো বেশ কিছু অমূল্য রত্ন। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত। দেখা দিত ধানের শীষের ইশারাতে দিবা শেষে কিষান যখন আসত ফিরে। হিম আম কাঁঠালের পিড়িটিতে বসত তখন, সবখানি মন উজাড় করে দিত তারে কিষানি সেই কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। দুই নিষ্ঠাবানের দ্বৈরথ কেমন হতে পারে আন্দাজ করতে পারেন? সেই যে বাণী কুমারের সঙ্গে আলাপের কথা বলেছিলাম শুরুতে অল ইন্ডিয়া রেডিওতে, সেই বাণী কুমার ঠিক করলেন হেমন্তকে দিয়ে গাওয়াবেন মহিষাসুর মর্দিনীর গান। গানটা আমাদের সবার কণ্ঠে ঘোরে। ঠিকই ধরেছেন, জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী। কিন্তু সমস্যা বাঁধল সময় নিয়ে। হেমন্ত মুখার্জি ততদিনে বম্বেতে হেমন্ত কুমারের আসন পেতে বসেছেন। হাতে কাজ প্রচুর, সময় কম। এদিকে দুপক্ষই চূড়ান্ত পারফেকশনিস্ট। দুপক্ষই বিশ্বাস করেন রিহার্সাল ছাড়া কোনো পারফরমেন্স করা উচিত নয়। বাণী কুমার চাইলেন হেমন্তবাবুর অখণ্ড সময়, আর হেমন্তবাবু অনুরোধ করলেন বম্বেতে প্র্যাকটিস করে তিনি যাতে কলকাতায় এসে শুধু রেকর্ডিংটা করে দিয়ে যেতে পারেন। বাণী কুমার বললেন তা সম্ভব নয়। অতএব মহিষাসুর মর্দিনীর দল থেকে বাদ গেল হেমন্ত মুখার্জির নাম। হ্যাঁ, আবারও ঠিক শুনেছেন, বাদ গেল হেমন্ত মুখার্জির নাম। সেই গান গাইলেন প্রখ্যাত দ্বিজেন মুখোপাধ্যায়। কিন্তু এই বিচ্ছেদ কেবলমাত্র নিষ্ঠা আর দায়িত্বের কারণেই। বম্বের ফিল্মিস্তানের সর্বময় কর্তা শশধর মুখোপাধ্যায়ের কাছ থেকে ডাক এলো আনন্দমঠ ছবিতে সুরসৃষ্টির জন্য। ব্যক্তিগত উদ্যোগে লতা মঙ্গেশকরকে দিয়ে তিনি গাওয়ালেন বন্দে মাতারম গানটি। সেই থেকে লতার সঙ্গে হেমন্তর হার্দ্য সম্পর্ক ছিল আজীবন অটুট। এবার শচীন কর্তা ডাকলেন হেমন্তকে। জাল ছবির ইয়ে রাত ইয়ে চাঁদনি ফির কাহা গানটি বাংলার হেমন্তকে বম্বেতে সুপ্রতিষ্ঠিত করল। लहरों के होंठों पे धीमा धीमा राग है, लहरों के होंठों पे भीगी हवाओं में ठंडी ठंडी आग है। इस हसीन आग में तू भी जल के देख
ले जिंदगी के गीत की धुन बदल के देख ले, खुलने दे अब धड़कनों की ज़ुबान, सुन जा दिल की दास्तां। ये रात ये चांदनी फिर कहाँ, सुन जा दिल की दास्तां, दास्तां, दास्तां। নাগিন ছবিতে বীণের সুরের সঙ্গে হারমোনিয়ামের আওয়াজ মিশিয়ে এক মাদকতাময় আবেশ ছড়িয়ে দিলেন সঙ্গীত পরিচালক হেমন্ত কুমার। मन डोले मेरा तन डोले, मेरे दिल का गया करार रे, ये कौन बजाए बांसुरिया। मन डोले मेरा तन डोले, मेरे दिल का गया करार रे, ये कौन बजाए बांसुरिया। নাগিনের সুর তাঁকে এনে দিল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। সুরসৃষ্টির সঙ্গে সঙ্গে ছবি প্রযোজনার কাজেও তিনি সফল। ঝুলিতে রয়েছে হিন্দিতে 20 সাল বাদ, খামোশি, কোহরা, মজলি দিদি, আর বাংলায় অনিন্দিতা, অদ্বিতীয়া মতো আরও অনেক ছায়াছবি। বাংলাতেও তখন চিরবসন্ত হেমন্ত যুগ। সুরের বন্যায় ভেসে যেতে লাগলো সাপমোচন, হারানো সুর, শেষ পর্যন্ত 2 ভাই, বাঘিনী, বালিকা বধূ, মণিহার, ফুলেশ্বরী, মরুতীর্থ হিংলাজ, দ্বীপ জেলে যাই, আরও কত ছায়াছবি। উত্তম কুমারের ঠোঁটে হেমন্ত মুখোপাধ্যায়ের গান, মন কানায় কানায় ভরে উঠল। এককে বাদ দিয়ে অন্যকে চিন্তা করাও যে অসম্ভব। একবার এক অনুষ্ঠানে গান গাওয়া শেষ হেমন্ত মুখার্জির। স্টেজ থেকে নেমে এসেছেন। এক বৃদ্ধা শ্রোতা হঠাৎ এসে তাকে বললেন, আমি অনেক দূর থেকে এসেছি শুধু তোমার গান শুনব বলে। তোমার ওই একটা গান শুনলেই আমার কান সার্থক হয়। ঝড় উঠেছে বাউল বাতাস। তুমি কি গানটা গেয়েছ? আমার শোনা হয়নি। এদিকে মঞ্চে তখন হৈমন্তী শুক্লা গান শুরু করে দিয়েছেন। হেমন্তবাবু বৃদ্ধাকে বললেন, আপনি অপেক্ষা করুন, আমি দেখছি বলে স্টেজে গিয়ে হৈমন্তী শুক্লার অনুমতি নিয়ে দর্শকদের বললেন, যদি কিছু মনে না করেন আমি আপনাদের সামনে আর একখানি গান শোনাতে চাই। তারপর স্টেজে উঠল ঝড়, আর বৃদ্ধার কাছ থেকে পারিশ্রমিক হিসাবে পেলেন বাড়ি থেকে আনা তার নিজের হাতে বানানো নাড়ু। বাউল বাতাস আজকে হলো সাথী, 7 মহলা স্বপ্নপুরীর নিবল হাজার বাতি। ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী, 7 মহলা স্বপ্নপুরীর নিবল হাজার বাতি। ঝড় উঠেছে রুদ্র বীণার ঝংকারেতে ক্ষুব্ধ জীবন উঠল মেতে। রুদ্র বীণার ঝংকারেতে ক্ষুব্ধ জীবন উঠল মেতে। সকল আশার রঙিন নেশা ঘুচল রাতারাতি। ঝড় উঠেছে
হেমন্ত মুখোপাধ্যায়ের রেকর্ড করা গানের সঠিক সংখ্যা পাওয়া না গেলেও 1000-5 কম যে হবে না এটা নিশ্চিত। জীবনে পুরস্কার পেয়েছেন 2 হাত ভরে। দুবার জাতীয় পুরস্কার ছাড়াও আলাউদ্দিন পুরস্কার, সাম্মানিক ডক্টরেট, মাইকেল মধুসূদন পুরস্কার এগুলোর মধ্যে অন্যতম। পুরস্কার হয়তো চেনায় শিল্পী কেমন, আর ব্যবহার চিনতে শেখায় মানুষকে। পরিশীলিত শিল্পী হেমন্ত একবার ছাত্রদের অনুরোধে হুগলি মহসিন কলেজের এক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন উৎপলা সেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আলপনা বন্দ্যোপাধ্যায়। গানের আসরের শেষে আয়োজক ছাত্ররা শিল্পীদের সম্মান দক্ষিণা একসাথে একটা খামে করে হেমন্তবাবুর হাতে দিয়ে দেয়। অত্যন্ত পরিশীলিত মানুষটি একবারের জন্যও খামটা খুলে দেখেননি। গাড়িতে কিছু দূর যাওয়ার পর সবাইকে টাকা বুঝিয়ে দেওয়ার জন্যে খামটা যখন খুললেন, দেখলেন ভেতরে মাত্র কয়েকটা 10 টাকার নোট, সঙ্গে একটা চিরকুট। ছাত্ররা লিখছে, এর বেশি কিছুতেই আমরা জোগাড় করতে পারলাম না, দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন। উৎপলা সেন রেগে আগুন, বললেন, এক্ষুনি গাড়ি ঘুরিয়ে কলেজে চলুন হেমন্তদা, এইভাবে ঠকাবে? হেমন্ত ছিলেন নিশ্চুপ। সামনে দেখলেন একটা ছোট্ট দোকানে আলুর চপ ভাজা হচ্ছে। উৎপলাকে একটা কথাও না বলে প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে বললেন, চল তো, ভারী সুন্দর আলুর চপ ভাজছে, ওই 10 টাকাগুলোর সদ্ব্যবহার করে ব্যাপারটা সেলিব্রেট করি। উৎপলার দিকে তাকিয়ে একবার বললেন, ছাড় না, ছাত্ররাই তো করেছে, ওরা কোথায় অত টাকা পাবে বলতো? সবাই বুঝতে পারেন শিল্পী হেমন্ত কোন মাপের মানুষ। জীবনে টুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, জীবনে টুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, বলো না কে কে দেবে সাড়া, তুমি 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 তুমি, আমি যে শুধু চাই, কে জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানি ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিও বেশ রোমাঞ্চকর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভবানীপুরের বাড়িতে বসে একদিন অনেক কিন্তু করে হেমন্তদাকে বললাম, এবার আপনি আমার 2টো আধুনিক গান আপনার সুরে রেকর্ড করুন না। হেমন্তদা আমার দিকে তাকিয়ে বললেন, আরে তুমি তো আমায় কোনোদিনও বলনি গান আছে সঙ্গে। আমার পকেটে 4-5টা গান ছিল। প্রথমে শোনালাম, ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আঁখি মেলো না, আমার প্রিয়া লজ্জা পেতে পারে, আহা কাছে এসেও ফিরে যেতে পারে। এইটুকু শুনেই হেমন্তদা আমায় থামিয়ে দিয়ে বললেন, ব্যাস ব্যাস, আর শোনাতে হবে না, আমি এখন রেকর্ডিংয়ের জন্য বেরোবো। আমার মনটা খারাপ হয়ে গেল, একটুও পছন্দ হলো না গানটা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হেমন্তদা বললেন, শোনো পুলক, এই গানটা আমার চাই, এটা আর এর উল্টো পিঠের জন্য আর একটা গান লিখে আমার বম্বের ঠিকানায় পাঠিয়ে দিও তো, পরের বার এসে রেকর্ড করব। হাতে যেন চাঁদ পেলাম। উল্টো পিঠের জন্য লিখেছিলাম, কত রাগিনীর ভুল ভাঙাতে বাঁশি ভরে গেছে আঘাতে। 2টো গানই হেমন্তদার পরশমণির ছোঁয়ায় খাঁটি সোনা হয়ে গেল একেবারে। প্রদীপ জেলো না, ও বাতাস আঁখি মেলো না, ও আকাশ প্রদীপ জেলো না, আমার প্রিয়া লজ্জা পেতে পারে, আহা কাছে এসেও ফিরে যেতে পারে, ও আকাশ প্রদীপ জেলো না। তার সময় হলো আমায় মালা দেবার, সে যে প্রাণের সুরে গান শোনাবে এবার,
চরণ ফেলো না, ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আঁকি মেলো না, ও আকাশ প্রদীপ জেলো না। তাঁর অনুজ প্রতিম শিবাজি চট্টোপাধ্যায় বলেন, উনি খুব ভাগ্যে বিশ্বাসী ছিলেন। আমায় বলতেন, শোনো শিবাজি, যেটা তোমার ভাগ্যে আছে সেটা হবেই। হেমন্তদা সদিচ্ছায় ভালোবাসা ভালোবাসা ছবিতে আমাকে দিয়ে গান গাওয়ালেন। ছবির সাফল্যের পর ওর সাথে যেদিন দেখা করতে গেলাম, উনি সেই বিখ্যাত হাসি হেসে বললেন, তোমাকে কি লোকজন ছোট হেমন্ত বলছে? ভেবো না, আরে আমাকেও লোকজন একসময় ছোট পঙ্কজ বলতো। তোমার গায়কির সাথে আমার মিল আছে ঠিকই, কিন্তু তোমার স্বকীয়তাও আছে। এই নিজস্ব স্টাইলই তোমার নিজের পরিচয় তৈরি করে দেবে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে তাঁকে সাদামাটা মনে হলেও নিজের স্টাইল সম্বন্ধে তিনি ছিলেন যথেষ্ট সচেতন। নিজের লেখা আত্মজীবনী আনন্দধারাতে তিনি লিখে গেছেন, ধুতি এবং হাতা গোটানো শার্ট, এই স্টাইলটা তিনি নিজের জন্য তৈরি করেছিলেন অত্যন্ত সচেতনভাবে। আর একথাও বলেছেন, শিল্পীর একটা নিজস্ব স্টাইল না থাকলে হয় কি? অতিরিক্ত পরিশ্রমের ফলে মধ্যবয়স থেকেই হেমন্তর স্বাস্থ্য ভাঙতে শুরু করে। তবু ভগ্ন স্বাস্থ্য তার কণ্ঠ স্তব্ধ করতে পারেনি। জীবনের শেষ আকাঙ্ক্ষা ছিল, যতদিন বাঁচব ততদিন যেন গাইতে পারি। 26শে সেপ্টেম্বর 1989 তিনি সুরালোকে পাড়ি দিলেও নিশ্চিতভাবে জানতেন, তিনি না থাকলেও তার স্টাইল, তার গান আমাদের মনে থাকবে চিরদিন। তাই হয়তো দৃপ্তরূপে গেয়ে গেছেন, আমার গানের স্বরলিপি লেখা রবে। আমার গানে স্বরলিপি লেখা রবে, আমার গানে স্বরলিপি লেখা রবে, পান্থ পাখির কুজন কাকলি গিরে, আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো। আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানে স্বরলিপি লেখা রবে। অসথের ছায়ে মাঠের প্রান্তে দূরে, রাখালি বাঁশির বেজে বেজে ওঠা সুরে, আমার গান খুঁজো তুমি তারি মিড়ে, আগামী পৃথিবী গান পেতে তুমি শোনো। আমি যদি আর নাই আসি হেথা ফিরে, ঝরা পাতাদের মর মর ধ্বনি মাঝে কান পেতে শোনো, অশ্রুত সুরে মোরে গান বাজে, পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে, ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে, আমার গান খুঁজো তুমি তারি মিড়ে, আগামী পৃথিবী
তুমি শোনো, আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানে স্বরলিপি লেখা